কলকাতার মধ্যে এক অনন্য জায়গা এই লেক গার্ডেন্স। সুদূর বজবজ মাঝেরহাট থেকেও অনেক ক্রীড়াপ্রেমী, স্বাস্থ্য সচেতন মানুষ এই মাঠ, স্টেডিয়াম, লেকের রোয়িং, ক্রিকেট কোচিং সেন্টারের টানে নিয়মিত ছুটে আসে। সবই ঠিকঠাক ছিল, গানে, ছন্দে, আনন্দে। বাদ সাধল আপাতকালীন এই তালাবন্দি, প্রচলিত কথায় লকডাউন। কলকাতা পুলিশের তরফে আবেদন, অনুগ্রহ করে ঘরের মধ্যে থাকুন। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাড়ির বাইরে হঠাৎই একদিন এমনই এক বিকেলে কিছুক্ষণের জন্য হলেও সময় কি উল্টো পথে হাঁটল? অদ্ভুতুড়ে না অমানুষুড়ে? আমাকে কেন ডাকা হলো? তোর হঠাৎ চলে যাওয়া এই বার্ধক্যে সহ্য হয় না। আমার তো সময় হয়েই এসেছে। আমাকে কেন ডাকা হলো? হসপিটাল থেকে খবর দেয়া হলো যে তোর বডি হ্যান্ডওভার করা হবে না। শেষ দুদিন তো দেখাই করতে দেয়নি। আমি আর বাবা জানতে চাই তোর সঙ্গে কি হয়েছিল। জানার ইচ্ছে বড় সাফোকেটিং, বিশেষত নিজের ভাইয়ের ব্যাপারে। একটু লম্বা, কন্ডিশন একটু ক্রিটিক্যাল হওয়ার পর ডাক্তার তো আশাই বন্ধ করে দিল। দিনে একবার নার্স আসতো ওই ডেথ কর্ন নিতে। কিছুটা গাফিলতি, কিছুটা ভয়, মহামারীর সময় যেমন হয়ে থাকে। টিডের দিন আমি ঘন ঘন জ্ঞান হারাই। ক্ষুধা, তৃষ্ণা, বাঁচার পুরো ইচ্ছেটাই চলে যায়। জীবনটা এক ঝলক উঁকি মারে, শুধু শুনতে পাই, আর বোধহয় স্পর্শটাও অনুভব করতে পারি। কারণ শেষ মুহূর্তে ভেন্টিলেটর সরিয়ে দেওয়ার ব্যাপারটা আমার মনে আছে। সন্ধে 8টার সময় আমার একটা স্বপ্নের মতন অবস্থা। ব্রেন শরীরকে শেষ যাত্রার জন্য তৈরি করে। খারাপ লাগলো কি, বাকি পেশেন্টদের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পরোয়া না করে বডিটা পড়েছিল সারা রাত। পরের দিন প্রায় বেলা 11টা নাগাদ বডিটা ঠিকঠাক প্যাক করে ধাপায় নিয়ে যাওয়া হলো ক্রিমেটোরিয়াম সেন্টারে। চাতারের লাইন দিয়ে অন্য বডিদের সঙ্গে ফেলে রাখা হলো। আমার সেদিন নাম্বার ছিল 115। তোর কি মনে আছে তোর আগের দুটো বেডে কারা ছিল? আমার তো তখন ট্রানজিশন চলছে, ঠিক খেয়াল নেই। তবে মনে পড়ে বয়স্ক কেউ একজন ছিলেন। ডেথ সার্টিফিকেটে লেখা হলো কন্ডিশন অফ ডেথ কার্ডিওরেসপিরেটরি ফেলিওর অ্যাসোসিয়েটেড উইথ
অ্যাকিউট নিউমোনিয়া। করিডরে কিছু বডি সোয়াপ হলো, কিছু দামি বডি আগে আসলো, তারপর আধ ঘন্টা বাদে সব পঞ্চভূতে বিলীন। আর আমাদের তো অন্য কিছু বলা হয়েছে। ওপারের জীবন কেমন কেমন লাগছে নতুন জায়গা? সেটা জানার জন্য তো এদিকে আসতে হবে। এ জায়গাটা ভয়ঙ্কর হলেও হতে পারে, কিন্তু ইভিল নয়। গত জন্ম আর নবজন্ম মুক্তির মধ্যে একটা ব্যবধান, একটা টেম্পোরারি স্টেট। তোমাদের সব ধর্ম আলাদা আলাদা করে সাজিয়ে নিয়েছে। স্বর্গ নরক এসবই আত্মার উপর কর্মফল বিবেকের ইমপ্রেশন মাত্র। মৃত্যুর পর জীবনশক্তি নতুন রূপ নিয়ে নতুন আমি তৈরি করে। তবে এখনকার অবস্থা এক মহাশূন্যের মতো। কোনো রিপু কাজ করে না কোনো ফিজিক্সের ল, সূক্ষ্ম দেহ। তবে রবীন্দ্রনাথ রেনয় সত্যজিতের এই কলকাতা শহরের থেকে প্রিয় আর কোনো জায়গা আমার জানা নেই। আর কিছু পরিসংখ্যান তো বেড়েই চলেছে লাফিয়ে লাফিয়ে। এভাবে চললে কোন পৃথিবীকে দেখব? স্কুল কলেজে লেখাপড়া হবে না, গাড়ি রেলের চাকা বন্ধ থাকবে, খবরে কাগজ বেরোবে না, কোথায় কি হচ্ছে জানাও যাবে না, ব্যাংক খুলবে না, টাকা জিনিসটার কোনো ভ্যালুই থাকবে না, কেনার মতো কিছু থাকবে না, ঘরের মতো ঘর থাকবে না, দোকান খুলবে না, খুললেও কেনার মতো জিনিস থাকবে না, নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা আগেই গেছে। পুলিশ কোয়ার্টারে সংক্রমণের আতঙ্ক, তাই প্রশাসন, আইন, বিচার শুধু থাকবে লুটতরাজ, দাঙ্গা হাঙ্গামা, নির্যাতন আর ধর্ষণ। পুরুষদের একমাত্র কাজ হবে দিনরাত কাজ খোঁজা অথবা অপরাধ ঘটানো। বাচ্চাদের একমাত্র কাজ চুরি বা ভিক্ষা, আর মেয়েদের একমাত্র কাজ দেহ ব্যবসা। সবই কেবল দুমুঠো খেতে পাওয়ার আশায়। এভাবে চললে তো গ্রহ জুড়ে খালি ছাই পড়ে থাকবে, তাই না? পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষই এই মহামারীর যুদ্ধে সামিল। প্রত্যেকটা মানুষেরই ভূমিকা হবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে সেটা স্থির করার কাজে। শক্ত হলেও আমার ধারণা পারবে। ভ্যাকসিন এলো বলে অনেক কটা নতুন আমি হতে দেবে না। তবে প্রকৃতির এই রিসেটটা দরকার ছিল। সব আগের মতো হলে তোমরা তো সব কিছু ভুলে যাবে না দাদা ভাই। আবার ধরাদূষণ শুরু। সব থেকে বেশি অপচয় হয় আমেরিকায়, তাই মৃত্যুর হারও ওখানে সব থেকে বেশি। প্রকৃতির এই পরিহাসেও ওদের শিক্ষে হয় না। কিন্তু আমাদের তো শিক্ষা হয়েছে বাবা। আর একটু চেষ্টা করলে হয়তো তোকে আটকে রাখতে পারতাম। তুই আছিস আমাদের মধ্যে। ঠিক, হার্টবিট আর ব্লাড সার্কুলেশন বন্ধ হওয়াটা তো ক্লিনিক্যাল ডেথ। প্রকৃত অর্থে বন্ধন ছিন্ন হতে বেশ কিছুটা সময় লাগে। মায়ার টান অমোঘ। আজ কিছু নাম্বার এসছে নতুন ধাপাতে। কাউন্সেলিং আর অনবোর্ডিংয়ের জন্য আমাকে যেতে হবে। আর কিছু? আমার শেষ প্রশ্ন। ইতিহাস বলছে দেশে কলেরায় মহামারী হয় 3 বার, 1817, 1881 আর 99 থেকে 1923। 1891 কুম্ভ মেলায় প্রায় 1,70,000 লোক মরে। 1905 থেকে 1908 দেশে কলেরায় প্রায় 5 লাখ লোক মরে প্রতি বছর।
তৃতীয় প্লেগ 1896 থেকে 1920, প্রায় 1 কোটি সাবাড়। আমাদের কলকাতায় 1874, 94-এ স্মল পক্স। তাছাড়া টিবি, ম্যালেরিয়া এসব তো আছেই, কিন্তু বাংলা সাহিত্যে এসবের তেমন উল্লেখ নেই কেন? চতুরঙ্গে সামান্য কলাইন লিখেছিলেন রবীন্দ্রনাথ। শরৎচন্দ্রের শেষ প্রশ্নে হালকা ইনফ্লুয়েঞ্জার উল্লেখ, আর শ্রীকান্তর সেকেন্ড পার্টে রেঙ্গুনের প্লেগ। 1980-তে HIV শুরু হয়। এরপর সত্যজিৎ রায় প্রায় 12 বছর বেঁচেছিলেন। গণশত্রুর মতো ছবি বানিয়েছেন, ইন্টারন্যাশনাল ইস্যুজ নিয়ে অনেক লিখেছেন, কিন্তু সভ্যতার ধারা বদলে দেয়া এসব মহামারী নিয়ে নীরব কেন? সেটা তো ওদের জিজ্ঞেস করলেই পারো দাদা ভাই, ডাকো একে একে করে। তবে শরৎচন্দ্রের স্ত্রীপুত্র রেঙ্গুনের ওই প্লেগে মারা যান, তাই ওনার কারণটা বোঝা যায়। তাছাড়া হয়তো কোনো বাণিজ্যিক কারণও ছিল। প্লেগের সময় সবাই তো নিজেকে বাঁচাতে ব্যস্ত, সাহিত্য চর্চা কখন করবে? তাছাড়া ওনারা হয়তো সত্যিটা জানতেন। যেতে হবে। আর হ্যাঁ, তোমাদের আর আমার দুনিয়া এখন এক নয়। ভালো হয় কি প্রকৃতির বানিয়ে দেওয়া এই ডাইমেনশনের মধ্যেই আমরা থাকি। ভগবান যদি থেকে থাকে, শয়তানও আছে। সবই সত্যি, সবই মিথ্যে। সবই মিথ্যে, সবই মিথ্যে, সবই মিথ্যে। মিথ্যে। নীরব কেন? हेलो हेलो হ্যালো। सर बेलियाघाटा आईडी हॉस्पिटल से बोल रहे हैं सर। आपके पिताजी एडमिटेड थे। हाँ। वो सर और नहीं रहे। क्या? कब? सर कल रात करीब 1 बजे होगी। और उसका पहले वाला बेड? वो भी नहीं रहे सर, वो भी करीब 2-2:30 बजे चल बसे सर। सॉरी सर, अंतिम संस्कार गवर्नमेंट की নীরব কেন? নীরব কেন? তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার
বিরহ